একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। করোনা মহামারীতে সরকারের সময় মতো পদক্ষেপের ফলেই অর্থনীতি আবারও গতিশীল হচ্ছে, একনেক সভায় বললেন প্রধানমন্ত্রী। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার 2 দিনের রিমান্ডে, জড়িতদের সাজার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 30 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1499 জন। এবং ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য এবছর পদার্থবিদ্যায় নোবেল পেলেন 3 দেশের 3 বিজ্ঞানী। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারীতে সময় মতো সরকারের আর্থিক অনুদানের ফলেই কৃষি, বাণিজ্য সহ পুরো অর্থনীতি আবারও গতিশীল হচ্ছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভার সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এই সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, কৃষিকে গুরুত্ব দিতে হবে এবং খাদ্য উৎপাদন বাড়াতে হবে। বিভিন্ন সংকটে খাবার থাকলে অন্য সংকট মোকাবেলা করা যায়। কৃষিকে আমরা গুরুত্ব দিচ্ছিলাম এই কারণে যে আমি যেটা প্রথমে বলেছিলাম যে কৃষি আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে, মানুষের যে খাবারে কষ্ট না হয় সেটা আমরা কিন্তু ধরে রেখেছি। তো এই দেওয়াটাই কিন্তু আমাদের অর্থনীতিটাকে গতিশীল রাখতে সক্ষম। তো আমরা খুব সময় মতো পদক্ষেপটা নিয়েছিলাম। নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে এই ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এই পর্যন্ত এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হল। নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের সাজার দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকার সোনারগাঁও হোটেলের সামনের সড়কে শিক্ষার্থীদের একটি মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ধর্ষকদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদে নেমেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর মধ্যে দুপুর 12:30টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে গণ অবস্থান করেন শিক্ষার্থীরা। এরপর 1:15টার দিকে কালো পতাকা মিছিল সহ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধস্তাধস্তিতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। সারা দেশে যে অব্যাহত ধর্ষণ চলছে, আমরা সেই ধর্ষণের বিচার দাবি করেছিলাম। কালো পতাকা মিছিল অনুষ্ঠিত করলাম, তখন আমরা দেখলাম এই পুলিশ বাহিনী, ওই রাষ্ট্রীয় বাহিনী যারা ধর্ষকদের লালক পালক, তারা আবার হামলা করলো। এছাড়া জাতীয় প্রেস ক্লাব, সংসদ ভবন এলাকা ছাড়াও নোয়াখালী, রাজশাহী, মৌলভীবাজার সহ 10টিরও বেশি জেলায় ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, ধর্ষণের বিচারে গঠন করতে হবে আলাদা ট্রাইব্যুনাল, নিশ্চিত করতে হবে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড। দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি। কঠোর আইন প্রণয়ন ছাড়া এই ধরনের অপরাধ থেকে দেশকে মুক্তি দেওয়া সম্ভব নয়। আমরা তাই দাবি করছি, এক, দ্রুততম সময়ে এই ধরনের বিচার সম্পাদনের জন্য সারা বাংলাদেশ জুড়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হোক। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর ধানমন্ডি 32-এ সমবেত হয়ে বিক্ষোভ করেন যুব মহিলা লীগের নেতাকর্মীরাও। এদিকে নোয়াখালী বেগমগঞ্জের ওই গৃহবধূ জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলের কাছে জবানবন্দিতে জানিয়েছেন, 1 বছর আগেও দেলোয়ার বাহিনীর দেলোয়ার তাকে 2 বার ধর্ষণ করেছে। তদন্ত কমিটির প্রধান আল মাহমুদ ফয়জুল কবির একথা গণমাধ্যমকে জানান। আবারও সে 2-3 জায়গায় বলেছে দেলোয়ারকে দেখেনি, কিন্তু আমাদের সাক্ষাৎকারে সে বলেছে যে দেলোয়ার তাকে ধর্ষণ করেছে এবং দেলোয়ার ভয়ঙ্কর বাহিনীর লোক। সে ভয়ে কথা বলে নাই, বলেছে অনুমান 1 বছর আগে তার বাসভবনের ঘটনাস্থল এবং আনুমানিক সময়টা সে বলেছে।
এর আগে সকালে নোয়াখালীর বেগমগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, এ পর্যন্ত এ ঘটনায় বেগমগঞ্জের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ সহ 6 আসামিকে গ্রেফতার করা হয়েছে। বলেন, মামলার অভিযুক্ত ছাড়াও তদন্তে যাদের নাম উঠে আসবে কাউকে ছাড় দেওয়া হবে না। আসামিরা রিমান্ডে আছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি যারা যুক্ত আছে তাদেরকে গ্রেফতার কার্যক্রম চলছে। আমরা এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলেই যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার হয় সেই লক্ষ্যে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। বিকেলে মামলার মূল অভিযুক্ত বাদলকে 7 দিন এবং সোহাগকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত এবং দেলোয়ারকে র্যাবের অস্ত্র মামলায় 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সাখাওয়াত সুমন, রেডিও টুডে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্বৃত্তদের কোনো দলীয় পরিচয় নেই। এ ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে নিলে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশ্বাস দিয়েছেন, নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় দায়ী সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, দেশে গত 9 মাসে ধর্ষণের শিকার হয়েছেন 975 জন নারী। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে যখন দেশজুড়ে চলছে বিক্ষোভ, তখন আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি আরও বলেন, প্রতিবাদের প্রয়োজন নেই, সরকার ব্যবস্থা নিচ্ছে। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে সুষ্ঠু বিচারের প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। দুর্বৃত্তের কোনো দলীয় পরিচয় নেই। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। ধর্ষকের একমাত্র পরিচয় সে ধর্ষক, সে অপরাধী, সে দুর্বৃত্ত। ধর্ষণ রোধে সম্মিলিতভাবে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বেগমগঞ্জের ঘটনা বর্বরতার চরম সীমা। অপরাধীরা আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পাবে বলে আশ্বাস দেন তিনি। এই সব জায়গায় নিরাপত্তা বাহিনী যথাযথভাবে কাজ করছে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে এবং যারা অন্যায় করছে তাদেরকে ধরে ফেলছে, শনাক্ত করছে। আমরা খুব শীঘ্রই এদেরকে আইনের মুখোমুখি করব। আমরা সর্বপ্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের আজ এক বিবৃতিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বিদ্যমান আইন সংশোধনের আহ্বান জানান। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। ধর্ষণ বিরোধী প্রতিবাদে সামিল হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানও। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে সাকিব লিখেছেন, এক শ্রেণীর বর্বর মানুষ ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে, তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সাকিব লিখেছেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,405 জনে। এছাড়া 24 ঘণ্টায় নতুন শনাক্ত 1,499 জনকে নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,71,631 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল 24 ঘণ্টায় 12,345টি নমুনা পরীক্ষা করে 1,499 জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 12.14%। ফলে এ নিয়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 3,71,631 জনে দাঁড়ালো। এদিকে একদিনে আরও 30 জন সহ দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 5,405 জনের। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় মৃত্যুবরণ করা 30 জনের মধ্যে 20 জন পুরুষ ও 10 জন নারী। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 20,13,776টি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,651 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 2,84,833 জন হয়েছে। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.64% ও মৃত্যুর হার 1.45%। আবিদ আজম, রেডিও টুডে।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করেছেন তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে তার আইনজীবীরা এই আবেদন করেন। মিন্নির আইনজীবী জেডাই খান পান্না আপিল করার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে মামলাটিতে অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিচারে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আসামিদের উপস্থিতিতে বরগুনার শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমানের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক শেষ করেন। রিফাত হত্যা মামলায় গত 30 সেপ্টেম্বর তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি সহ 6 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ আজ সকালে এই আদেশ দেন। 2001 সালের 16 নভেম্বর চট্টগ্রামের জামাল খানের নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নাজিরহাট কলেজের অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা গোপাল কৃষ্ণ। আজকে মহামান্য আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করেছেন এবং 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ কমিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং মহামান্য আপিল বিভাগ বলেছেন যে এই যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস। বলছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আজ থেকে টোকেন ছাড়া সরাসরি সৌদির টিকিট দেওয়া হয় সৌদি ফিরতে ইচ্ছুক প্রবাসীদের। তবে এক্ষেত্রে যাদের ভিসা ও ইকামার মেয়াদ কম তাদের অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি যারা 4 অক্টোবর টোকেন পেয়েছিলেন তাদের টিকিটও দেওয়া হয়েছে আজ। এদিকে টিকিটের জন্য আজ ভিড় থাকলে অন্যান্য দিনের মতো তেমন বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে। অন্যদিকে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রয় কেন্দ্রে আজ টিকিট প্রত্যাশীদের চেয়ে ভিড় ছিল টোকেন নিতে আসা সৌদি প্রবাসীদের। এদিকে সৌদি আরব ও ইউরোপ সহ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে আকামা, ভিসা ও টিকিট জটিলতার সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর উচিত হবে ঘরের মধ্যে না থেকে উনাকে সৌদি আরবিয়া যাওয়া, উনাকে পরিষ্কার দিয়ে বলা উনি একমাত্র মুসলমান মহিলা নেত্রী। সৌদি আরবের বাদশার সাথে দেখা করা, উনি সঙ্গে যারা আরবি বলতে পারে সঙ্গে নিয়ে যদি যান তাহলে বাচ্চাকে বুঝিয়ে বলতে পারবেন উনার কর্তব্যটা। বিনা সাক্ষাৎকারে পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসা দেওয়া শুরু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। যাদের B1 অথবা B2 অর্থাৎ পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসার মেয়াদ গত 24 মাসের মধ্যে শেষ হয়ে গেছে তারা ভিসা নবায়ন করতে আবেদন করতে পারছেন। সোমবার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় 4 অক্টোবর থেকে B1 অথবা B2 ভিসা সহ পূর্বে ঘোষিত C, C1, D, F, J, M এবং Q শ্রেণীভুক্ত নন ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি নাজনীন নাহার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের 1 বছর আজ। বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষে পড়াকালীন গত বছরের এই দিন রাতে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আলোচিত এই হত্যা মামলার এজাহারে বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ প্রথমে 19 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে তদন্তের পরে আসামির সংখ্যা 25 জন করা হয়। তার বিচার কার্য শেষ হয়নি এখনো। আবরার ফাহাদ হত্যা মামলায় সব মিলিয়ে 25 জনকে অভিযুক্ত করে 2019 সালের 13 নভেম্বর চার্জশিট তৈরি করে ঢাকা গোয়েন্দা পুলিশ।
1 বছর পূর্ণ হলেও আবরার হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ হয়নি এখনো। কুষ্টিয়ায় নিজ বাড়িতে আবরারের মা রোকেয়া খাতুন রেডিও টুডেকে বলেন, নেকারজনক এই হত্যাকাণ্ডের 1 বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত বিচার কাজ শেষ হয়নি। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তার ছোট ভাই আবরার ফাহাজের। আজ যখন প্রথম ওর শাহাদত বার্ষিকী, গতকাল থেকে ওর সাক্ষী শুরু হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী, দেশের প্রশাসন, আইনমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার কাছে আমার দাবি, ওকে যারা তো নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। এটা অবশ্যই আমাদের দাবি, অবশ্যই যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাওয়া, যত দ্রুত সম্ভব, আর যেন সময় নষ্ট না হয়ে যেন যত দ্রুত সম্ভব যেন বিচারটা সম্পন্ন করা হয়। প্রতিবেশীরা জানান, মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ দেশের সম্পদ ছিল। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। কখনো দেখি নাই কোনো খারাপ কাজের সাথে জড়িত, নামাজ কালাম পড়তো, মাথা সাপোর্ট করে যাইতো আসতো, ঠিক আছে, কিন্তু তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হবে, পিটায় মারা হবে, এটা কখনো সহ্য করা যায় না। আমাদের রাষ্ট্রের কাছে, সরকারের কাছে দাবি যে নৃশংসভাবে হত্যা করার জন্য যে তাদেরও দ্রুত বিচার কার্য এবং মৃত্যুদণ্ড আমরা চাই। 2019 সালের 7 অক্টোবর ভোররাতে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় বুয়েটের শেরেবাংলা হল থেকে। এরপর এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের শাস্তির দাবিতে মাঠে নামে সারা দেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। নূর আলম দুলাল, রেডিও টুডে, কুষ্টিয়া। মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে অন্তত 5 জন চিকিৎসক ও 3 কোচিং সেন্টারের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার পলাতক আসামি স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালামকে গ্রেফতারের পর আজ সাংবাদিকদের এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার SM আশরাফুল আলম। সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে সালামকে গ্রেফতার করা হয়েছে। এবার দেশের বাইরের খবর। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য এবছর পদার্থবিদ্যায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য যুক্তরাজ্যের রজার পেনরোজ, জার্মানির রাইনার্ড গেন্সেল এবং যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রিয়া গেজের নাম ঘোষণা করেছে। নোবেল পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনারের মধ্যে পেনরোজ পাবেন অর্ধেক, আর বাকি অর্ধেক গেন্সেল ও গেজকে ভাগ করে দেওয়া হবে। আগামী 10 ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। করোনা মহামারীতে বিশ্বজুড়ে এ পর্যন্ত 10,49,000 মানুষের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন 3,57,00,000 মানুষ, যাদের মধ্যে 2,69,00,000 সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এরই মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার 10% মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। এদিকে শঙ্কামুক্ত না হলেও 72 ঘণ্টা চিকিৎসা নেয়ার পর হাসপাতাল ছেড়েছেন করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পৌঁছে কোভিড-19কে ভয় না পাওয়ার জন্য মার্কিনীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ওপার বাংলার বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। টেলিভিশন কিংবা ইন্টারনেটে রেসলিং দেখেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। অনেকেই বলে থাকেন রেসলিং একটি অসাধারণ মঞ্চনাটক ছাড়া আর কিছুই নয়। এরও একটা স্ক্রিপ্ট থাকে যাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে থাকেন সংশ্লিষ্টরা। একসময় এই রেসলিং প্রতিযোগিতার সঙ্গেই যুক্ত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই কারণেই হয়তো তার বিভিন্ন কর্মকাণ্ডে নাটকীয়তার ছাপ স্পষ্ট, এমন দাবি করে থাকেন ট্রাম্প সমালোচকদের কেউ কেউ। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই নিজ সমর্থকদের চমকে দিতে গাড়িবহর নিয়ে বেরিয়ে সমালোচনার ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। আবার পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠার আগেই হোয়াইট হাউসে ফিরে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। The president drawing criticism after this moment when he walked up to a balcony and then removed his mask. আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, স্যুট টাই ও মাস্ক পরিহিত অবস্থায় স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হাসপাতাল ছাড়েন ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসের বারান্দায় গিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে মাস্ক খুলে ফেলেন তিনি। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে এত মানুষের মৃত্যু, তার উপর নিজে আক্রান্ত হওয়ার পরেও করোনা নিয়ে ট্রাম্পের উদাসীনতা বেশ পরিষ্কার। হোয়াইট হাউসে সাংবাদিকরা ট্রাম্পের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন যে তিনি করোনা সুপার স্প্রেডার কিনা। অবশ্য সাংবাদিকদের এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে যান ট্রাম্প। বিভিন্ন পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত 3.5 কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা সংক্রমণ শনাক্তের প্রকৃত সংখ্যা ৮০ কোটিরও কাছাকাছি হতে পারে। জেনেভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বের বেশিরভাগ মানুষ এখনও সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন জানিয়ে ডব্লিউএইচওর জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান মাইক রায়ান ধারণা করছেন বিশ্বের প্রতি 10 জনে একজন মানুষ সম্ভবত এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ভারতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬১,২৬৭ জনের। সেখানে ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৮৮৪ জন করোনা রোগী। এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি হচ্ছেন বেলভিউ ক্লিনিকে। মৃতের পরিসংখ্যানে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে নতুন করে প্রায় ১২,০০০ মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা ৪৯,৪০,০০০ ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার এই দেশটিতে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্য ভিক্টোরিয়াতে আজ মঙ্গলবার ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে নতুন করে আরও একজন করোনা রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন অঙ্গরাজ্যটির প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রু। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে করোনা ভাইরাস একজন মানুষের ত্বকে অন্তত ৯ ঘন্টা সক্রিয় থাকতে পারে। প্রতিবেদনটিতে এও বলা হয়েছে একজন মানুষ যখন মাস্ক পরেন সেটি যদি তার জন্য অস্বস্তিদায়কও হয় তবে তা ফুসফুসকে কোনোভাবেই প্রভাবিত করে না। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। ডিএসসি এক্স সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯২৮ পয়েন্টে, আর লেনদেন হয়েছে ১,৬৭,৭২,০০,০০০ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে লেনদেন হয়েছে ৩৬,০০,০০,০০০ টাকার শেয়ার, আর সিএসসি 30 সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১,৬৪৭ পয়েন্টে। এবার খেলাধুলার খবর। ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এদিকে গতরাতের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৯ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার শুনুন আজকের অন্যরকম খবর। আচ্ছা, ক্ষুদ্র প্রাণী পিঁপড়া সংখ্যা হিসাব করতে পারে? পারে তো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? বলছি সেটাই। জাপানে এক প্রজাতির পিঁপড়া আছে যারা সংখ্যা হিসাব করতে পারে, আর এই পিঁপড়ার বৈজ্ঞানিক নাম মায়ারমেসিনা নিপ্পনিকা। বিবিসি জানিয়েছে বিশেষ এই পিঁপড়া যখন বুঝতে পারে তাদের কলোনির সংখ্যা একটি নির্দিষ্ট সংখ্যা বা কোরামে পৌঁছেছে, তখন তারা নতুন জায়গায় গিয়ে বসতি স্থাপন করে। অবশ্য নতুন জায়গা নির্বাচনের ক্ষেত্রেও একটা সংখ্যার হিসেব আছে। নতুন জায়গায় আগে থেকেই নির্দিষ্ট সংখ্যক পিঁপড়ার বসতি থাকলে তারা বাড়ি দখল শুরু করে। অন্যদিকে কেউ কেউ মনে করেন কেবল জাপানের নয়, সব ধরনের পিঁপড়াই নাকি সংখ্যার হিসেব করতে পারে। আবিদ আজম, রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্যানুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘণ্টায়ও বজায় থাকতে পারে। এরপর ১ ডিগ্রি কমে রাত ৯টায় তাপমাত্রা দাঁড়াতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা মধ্যরাত পর্যন্ত বজায় থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্যমতে এই মুহূর্তে ঢাকার আকাশ হালকা মেঘলা, আর হালকা বাতাস বইছে দক্ষিণ দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ৮৮%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI ৮৫, যা মধ্যম মানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। করোনা মহামারীতে সরকারের সময়মতো পদক্ষেপের ফলেই অর্থনীতি আবারও গতিশীল হচ্ছে, একনেক সভায় বললেন প্রধানমন্ত্রী। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার ২ দিনের রিমান্ডে, জড়িতদের সাজার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৯৯ জন। এবং ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য এবছর পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ দেশের ৩ বিজ্ঞানী।
এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন এবং 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নাজনীন নাহার। Radio Today, 101.6 FM